1996 সালে বাংলাদেশের গ্রামে একটিও সোলার প্যানেল ছিল না। আজ ৬০ লাখের বেশি পরিবারে সোলার হোম সিস্টেম আছে। মাথাপিছু হিসেবে এটি পৃথিবীর ইতিহাসের দ্রুততম সোলার সম্প্রসারণ। কিন্তু এই গল্পের পরের অধ্যায়টা অনেক কঠিন। আইডিসিওল প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট সোলার প্যানেল গ্রামে গ্রামে পৌঁছেছে। ২৫ লক্ষের বেশি মানুষ প্রথমবার বিদ্যুৎ পেয়েছে। শিশুরা রাতে পড়েছে, পরিবার টিভি দেখেছে। এই বিপ্লব বাস্তব, কিন্তু এটা ছিল ক্ষুদ্র সোলার। গ্রিড স্কেল সোলার সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। এখানেই গল্পটা থামে। ২০০৮ থেকে ২০০০ পর্যন্ত ১৭ বছরে বাংলাদেশে ছাদে সোলার হয়েছে মাত্র ২৪৫ মেগাওয়াট, ভারতে ১৮,০০০ মেগাওয়াট, পাকিস্তানে ৩৪,০০০ মেগাওয়াট। বাংলাদেশ কেন এত পিছিয়ে? কারণগুলো জটিল, কিন্তু সমাধানও বের হচ্ছে। ৩টি প্রধান বাধা। ১. অনুমোদনের জটিলতা। সোলার বসাতে হলে একাধিক সংস্থার অনুমতি লাগত, মাসের পর মাস লেগে যেত। ২. আমদানি শুল্ক। সোলার প্যানেলের উপর ট্যাক্স ছিল, দাম বেড়ে যেত। ৩. পুরনো গ্রিড। বেশি সোলার যুক্ত করলে পুরনো বৈদ্যুতিক লাইন সামলাতে পারত না। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সরকার নতুন নেট মিটারিং গাইডলাইন অনুমোদন করেছে। এটি সত্যিকারের গেম চেঞ্জার। এখন ১০০% বিদ্যুৎ গ্রিডে দেওয়া যাবে। একক ফেজ সংযোগও যোগ্য। আর বড় সুবিধা, যদি কোনো ভবন নতুন সংযোগ বা লোড বাড়াতে চায়, সোলার আগে বসাতে হবে। একই অঞ্চল, একই সূর্য, কিন্তু ফলাফল আলাদা। পাকিস্তান ২০২৫ সালে ৩৪,০০০ মেগাওয়াট বিতরণকারী সোলার করেছে। এতে তাদের এলএনজি চাহিদা ১৫% কমেছে। বাংলাদেশ একই সময়ে মাত্র ২৪৫ মেগাওয়াট। পার্থক্যটা নীতিতে, বিনিয়োগে, সদিচ্ছায়। এখানেই বাংলাদেশের গোপন অস্ত্র লুকিয়ে আছে, ভাসমান সোলার। কাপ্তাই লেকে শুধু একটি প্রকল্পেই ৫০ মেগাওয়াট আসছে, কিন্তু কাপ্তাই লেক পুরোটা কাজে লাগালে ১০,০০০ মেগাওয়াটের বেশি সম্ভব। বাংলাদেশের সব জলাশয় মিলিয়ে ১১ গিগাওয়াটের বেশি সম্ভাবনা, একটুও কৃষি জমি নষ্ট না করে। ভাসমান সোলারের আরও বিশেষ সুবিধা আছে। জলের বাষ্পীভবন ৮০% কমে, জলাশয়ে পানি বেশি থাকে। পানির শীতলতায় প্যানেল ১০-১৫% বেশি কার্যকর হয়। নিচে মাছ ধরা চলে, আর জমি নেওয়া লাগে না বলে কাউকে উচ্ছেদ করতে হয় না। আরেকটি উদ্ভাবনী পথ কৃষি সোলার বা অ্যাগ্রিভোল্টেইক্স। একই জমিতে উপরে সোলার প্যানেল, নিচে ফসল। গবেষণায় দেখা গেছে আংশিক ছায়ায় অনেক ফসলের উৎপাদন ২০-৩০% বাড়ে, পানি কম লাগে, আর সরাসরি সেচ পাম্প চালানো যায়। একই জমি থেকে দ্বিগুণ আয়। সৌরশক্তির সবচেয়ে বড় দুর্বলতা, রাতে সূর্য থাকে না। বাংলাদেশের সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু সে সময় সোলার শূন্য। সমাধান হলো ব্যাটারি এনার্জি স্টোরেজ, দিনের বিদ্যুৎ জমিয়ে রাতে ব্যবহার। ২০৩০ সালে ব্যাটারির দাম আরও অনেক কমবে। ২০২৫-২৬ সালটি বাংলাদেশের সোলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্চ ২০২৫-এ ২.৬৫ গিগাওয়াটের একক সর্ববৃহৎ টেন্ডার। জানুয়ারি ২০২৬-এ ৫২৩ মেগাওয়াটের চুক্তি। আমদানি শুল্ক মওকুফ, ট্যাক্স হলিডে, বিনিয়োগকারীরা আসছেন। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সোলারে আগ্রহী। জাপান, সংযুক্ত আরব আমিরাত, চীন, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সবাই সুযোগ খুঁজছে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। নীতির ধারাবাহিকতা দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হবে। ২০৩৫ সালে ৬৮ গিগাওয়াট সোলার দেখতে কেমন হবে? জলাশয়ে ৩ গিগাওয়াট ভাসমান সোলার, কারখানার ছাদে ২ গিগাওয়াট, সরকারি জমিতে ২.৫ গিগাওয়াট, কৃষি সোলারে ১ গিগাওয়াট। এটি কল্পনা নয়, প্রতিটি সংখ্যার পেছনে বাস্তব পরিকল্পনা আছে। সৎভাবে বলতে হলে ৮.৫ গিগাওয়াট সম্ভব, কিন্তু সহজ নয়। ১৭ বছরে যা হয়েছে তার ১২ গুণ গতিতে কাজ করতে হবে। গ্রিড আপগ্রেড দরকার, মানসম্পন্ন ইনস্টলেশন কোম্পানি বাড়াতে হবে, রাজনৈতিক ধারাবাহিকতা দরকার। সুযোগ আছে, সদিচ্ছাটাই প্রশ্ন। পরের পর্বে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে অস্বস্তিকর সত্য, গ্যাসের আসক্তি। মাটির নিচ থেকে গ্যাস শেষ হচ্ছে। ড্রপ ইউর অ্যান্সার ইন দ্য কমেন্টস। এলএনজি কিনতে হচ্ছে বিপজ্জনক দামে, আর ইরান যুদ্ধের কারণে সরবরাহ বন্ধ। কোথায় যাচ্ছে বাংলাদেশ?